নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। মিউজিক ক্রিয়েটিভ সৌরভ আবারও হাজির হলো অডিও স্টোরি নিয়ে। আজকের গল্প প্রত্যুষ নাথের লেখা মাঝরাতের সিম্ফনি। প্রত্যুষের জন্ম 1996 সালের 14 জুলাই উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। ছেলেবেলা থেকেই লেখালেখি করা এবং বই পড়াটা তার ভালো লাগা। ফেসবুকে পরিযায়ী নামে অনেক লেখালেখি করে প্রত্যুষ। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে জার্নালিজমে গ্র্যাজুয়েট হয়ে বর্তমানে রূপকলা কেন্দ্র থেকে সাউন্ড ডিজাইন এবং মিক্সিংয়ের ওপর কোর্স করছে প্রত্যুষ। বেশ কিছু বইতে তার লেখা কবিতা এবং গল্প প্রকাশও পেয়েছে। আজকের এই গল্পটি আমরা গ্রহণ করেছি প্রতিলিপি অ্যাপ থেকে। বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রতিলিপি অ্যাপ এবং প্রত্যুষ নাথকে। আজকের গল্প পাঠে সৌরভ দাস, দেবজ্যোতি মোদক এবং নয়না চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের রোমাঞ্চকর গল্প মাঝরাতের সিম্ফনি। না, আজও আর হবে না। দূর, এভাবে ডিস্টার্ব করলে কাজ করা যায় নাকি? একটু বিরক্তির সাথেই ল্যাপটপটা সরিয়ে রেখে বিছানা থেকে উঠে পড়ল সৌম্য। রোজ রোজ এই অত্যাচার সত্যি আর নেওয়া যাচ্ছে না। আরে বাপু, নিজের গান বাজনা করার শখ কর না, কে বারণ করেছে? কিন্তু রাত দুপুরে এরকম গাং কাক করে পিয়ানো কে বাজায় ভাই? পাড়ার লোকজন তো সারাদিন খেটে খুটে এসে ঘুমোবে একটু নাকি? আর তাছাড়া মানুষের অন্য কাজও তো থাকে। কি মুশকিল। পিয়ানোর শব্দটা এখনো আসছে সৌম্যর কানে। আজকে যেটা বাজছে সেটা ওর চেনা একটা সুর, বেথোভেনের 5th সিম্ফনি। এমনিতে বাজনাটা খারাপ নয়, যে বাজাচ্ছে তার হাতও বেশ চৌখস, কিন্তু রোজ রোজ এরকম মাঝরাতে সুরের ঝংকারে তার কাজের বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে। দিন 10 হলো নতুন অফিস জয়েন করেছে সৌম্য। ডিজিটাল মার্কেটিংয়ে রিটেল ক্লায়েন্ট নিয়ে ডিল করে সে। কাজের জন্যই কলকাতা থেকে বদলি হয়ে এখানে এসেছে। জায়গাটা বর্ধমান মেন টাউন থেকে 12 কিলোমিটার ভেতরে। নাম সাহেবগঞ্জ। এমনিতে বেশ নিরিবিলি, কলকাতার মতো ঘিঞ্জি নয়, আবার একদম অজপাড়াগাঁও বলা চলে না। শহর এবং গ্রামের মাঝামাঝি এরকম একটা জায়গা সৌম্যর বেশ পছন্দের। আধুনিক জীবনের সব রকম সুখ সুবিধাই এখানে বর্তমান, কিন্তু আধুনিক সভ্যতার দূষণ এখানকার বাতাসকে দূষিত করতে পারেনি। অতএব দুদিক থেকেই লাভ। যে ভাড়া বাড়িতে সে থাকে সেটাকে বাড়ি না বলে একটা প্রাসাদও বলা যায়। এই পাড়াটায় 5-6টা বিশাল বড় বড় প্রাসাদের মতো বাড়ি আছে, যেগুলোর অবস্থা খুব খারাপ নয়, বাসযোগ্য আর কি। প্রত্যেকটা বাড়িতেই রয়েছে একাধিক ভাড়াটে। মালিকের কোনো পাত্তা নেই, সে নাকি বাইরে থাকে। একজন বেশ সন্ডামার্কা চেহারার লোক আছে যে এসে ভাড়া নিয়ে যায়। সাহেবগঞ্জে এরকম পুরনো বাড়ি বেশ কিছু আছে। শোনা যায় ইংরেজ আমলে এখানকার প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে কিছু সাহেবরা এইসব বাড়ি বানিয়েছিলেন। ছুটি কাটাতে তারা মাঝে মধ্যে এখানে আসতেন, তারপর মোচ্ছক করে আবার ফিরে যেতেন। এরকম একটা পুরনো বাড়ি সৌম্য থাকার জন্য বেছে নিয়েছে কারণ দুটো। প্রথমটা হলো, বাড়ি ভাড়া যেহেতু কোম্পানি দেয়, সেহেতু তারা একটা টাকা বেঁধে দিয়েছে। এই ঘরের ভাড়াটা সেই নির্ধারিত টাকার থেকে বেশ কিছুটা কম, সুতরাং বাকি টাকাটা সৌম্যর পকেটে। আর দ্বিতীয় কারণ হলো, এরকম একটা পুরনো বাড়িতে থাকার স্বাদ সৌম্যর অনেক দিনের। সব মিলিয়ে বাড়িতে ভাড়াটে আছে 11 জনের মতো। বাকিগুলোতেও আশেপাশে হবে। এমনিতে সবটাই মনের মতো হয়েছে, শুধু একটা জিনিস বাদে। সেটা হলো এই সুরচর্চা। সকালবেলা টাউনের বিভিন্ন মার্কেট ঘুরে ক্লায়েন্ট ভিজিট করে দুপুরের পর অফিস পৌঁছে কাজের রিপোর্ট দিয়ে আবার বাড়ি এসে সারাদিনের কত টাকার ব্যবসা হলো তার একটা হিসেব করতে হয় এক্সেলে।
আর এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের সময় মনোসংযোগের ব্যাঘাত ঘটায় পাশের বাড়ির পিয়ানোর সুর। এই নিয়ে 7 দিন হলো একই জিনিস। ঠিক রাত 10:30টায় শুরু হয়, চলে ভোর 4টে অবধি। প্রথম 3 দিন বাড়ি বদলির ধকলের চোটে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল সৌম্য, তাই হয়তো অতটা কানে যায়নি এই সুর। কিন্তু 4 নম্বর দিন থেকে ব্যাপারটা শ্রুতিগোচর হতে শুরু করেছে। তবে প্রতিদিন যে এক সুর বাজে তেমনটা কিন্তু নয়। কোনোদিন মুনলাইট সোনাটা, কোনোদিন মোজার্ট, আবার কোনোদিন রবীন্দ্রসঙ্গীতও বাজে। আরও 2-1টা সুর বাজে যেগুলোর নাম জানে না সৌম্য। অফিস থেকে ফিরতে ফিরতে 9:30-10টা বেজে যায়। সাহেবগঞ্জে 10টা মানে মাঝরাত। এখানকার লোকজন 9টা বাজলেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে আর সকাল সকাল ঘুম থেকে ওঠে। আচ্ছা, আশেপাশের মানুষগুলো রাতে ঘুমায় কি করে? প্রশ্নটা সৌম্যর মনে উকি দেয়। ওদিকে একইভাবে বেজে চলেছে পিয়ানো। ও বাড়ির যে ঘরটা দিয়ে শব্দটা আসছে, জানলা দিয়ে সেদিকে তাকায় সৌম্য। জানলা বন্ধ। ঘরের আলো জ্বলছে কিনা সেটা বোঝারও উপায় নেই। নিজের ঘরের জানলা বন্ধ করে বিছানায় ফিরে আসে। শব্দের প্রাবল্য সামান্য কমলেও ঘুমের 12টা বাজানোর জন্য এটা যথেষ্ট। পরদিন সকালে বাস স্টপে নিতাইবাবুর সঙ্গে দেখা। ভদ্রলোক সৌম্যর বাড়িতেই ভাড়া থাকে। এর আগে 1-2বার দেখাও হয়েছে, সামান্য মৌখিক আলাপও হয়েছে। লোকটা মিশুকে সেটা দেখলে বোঝা যায়। প্রাইমারি স্কুলে মাস্টারি করে, কিন্তু লোকটার এছাড়াও একটা ব্যবসা আছে, সেটা হলো মুদিখানার দোকান। পাড়ার মধ্যেই বেশ পসার। সৌম্যকে দেখে হেসে নিতাইবাবু জিজ্ঞেস করলেন, কি ভাই, সব ঠিকঠাক তো? থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এমনিতে সব ঠিকঠাক, তবে একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? আরে আর বলবেন না, পাশের বাড়ির এক ভদ্রলোক রোজ রাতে সঙ্গীত চর্চা শুরু করে। তার শব্দে কাজ তো দূরে থাক, ঘুম আসাই দায় হয়ে উঠেছে। আপনারা থাকেন কি করে? ও আচ্ছা, তাই নাকি? তা কেমন সময় শুরু হয় ওটা? রাত 10:30টার দিকে আর চলে ভোর রাত অবধি। আপনি পান না? না, আসলে আমি তো ওদিকটায় থাকি, আর তাছাড়া সারাদিন খাটাখাটনি করে বিছানায় মাথা ঠেকালেই আর কোনো হুঁশ থাকে না। বুঝলাম, কিন্তু আমার তো সমস্যা হচ্ছে। আচ্ছা, পরের মাসে বিজুদাকে একটা ফোন করে জানাবো? ওকে বলে লাভ হবে না। এসব কেসে ও কিছু করতে পারবে না, আর ও এসবে মাথাও ঘামায় না। শোনো, তুমি এই রোববার আমার ঘরে এসো, একটু কথা বলি। তোমার সমস্যার সমাধান করে দিতে পারবো আশা করছি। আচ্ছা, রোববার আমার অফিস তো ছুটি থাকে, কিন্তু এই কদিন সহ্য করতে হবে ওই পিয়ানো সপ্তসুর। তা নয়, একটু করলে ফোকটে এমন পিয়ানো শুনতে কজন পায় বলো? আর এটা নিয়ে বেশি কাউকে বলতে যেও না। আর হ্যাঁ, রোববার দুপুরে খাওয়াটাই আমার ঘরেই করে নিও কিন্তু। এই বলে বাসে উঠে গেলেন নিতাইবাবু। অফিসে সারাদিন কাজের চাপে ব্যাপারটা অতটা মনে থাকে না, কিন্তু রাতে বাড়ি ফেরার সময় একটা বিরক্তি কাজ করে সৌম্যর মনে। আজ সবে মঙ্গলবার, রবিবার আসতে এখনো 5 দিন। তারপর যে কি সুরাহা হবে, আদৌ কোনো সুরাহা হবে কিনা তার ঠিক নেই। যে বাড়িটা থেকে শব্দটা আসে সেই বাড়িটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো সৌম্য। যদি কাউকে দেখা যায় তাহলে তাকে ব্যাপারটা বলা যেতে পারে। তারপর নয় পিয়ানোর মালিকের সাথে কথা বলা যাবে। এখন একেবারে হুট করে যাওয়াটা কেমন একটা দেখায়। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কাউকে দেখতে পেল না সৌম্য। বাড়ির সদর দরজা বন্ধ। অগত্যা নিজের ঘরে ফিরে এসে জানলা দিয়ে একবার উকি মারল ওই ঘরটার দিকে। বরাবরের মতো জানলা এখনো বন্ধ। সকালবেলাতেও জানলা বন্ধই থাকে। রাতের এই ঝামেলার জন্য অফিসের হিসেবটা সেরে নিয়েছে সে। কিন্তু রোজ রোজ তো আর এমনটা করা যাবে না। আর ইয়ার এন্ডিংয়ের সময় তো রাত জেগে কাজ করতে হবে। তখন একটা মৃদু সুর ভেসে আসলো কানে।
তার মানে 10:30 বেজে গেছে। আজ অফিস থেকে ফিরতে রাতই হয়েছে একটু। তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ল সৌম। ওদিকে সারা রাত বেজে চলল পিয়ানো। শুক্রবার সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠল সৌম। কাল বসের কাছে খাওয়া ঝাড়টা এখনো ঠিকমতো হজম হয়নি। এক্সেল শিটে দুজন ক্লায়েন্টের ফোন নাম্বার ভুলভাল লেখা ছিল। এছাড়াও এই সপ্তাহে মোট কত টাকার ব্যবসা হয়েছে সেই হিসেবটাও একটু গোলমাল ছিল। এত সহজ একটা হিসেবে এরকম গোলমাল থাকার কোনো কাজের কথা নয়। তার উপর নতুন চাকরি। গুপ্তবাবু কেবিনে ডেকে ভদ্র ভাষায় যা বললেন তার মূল্যায়ন করলে দাঁড়ায় এই যে একটা MA পাশ করা ছেলের কাছ থেকে এরকম ভুল মোটেও এক্সপেক্টেড নয়। এরকম কেয়ারলেস অ্যাটিটিউড কোম্পানি মোটেই বরদাস্ত করবে না। এটাই তার প্রথম এবং সম্ভবত শেষ সুযোগ। যে সমস্যাটা হচ্ছে সেটা সৌমুখ সবার সামনে বলতেও পারবে না। বিষয়টা কিছুটা হাস্যকর। এরকম একটা সামান্য ব্যাপার, কিন্তু এর ফলে যে ক্ষতিটা হচ্ছে সেটাও কম কিছু না। এই বাজারে চাকরি খোয়ালে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না, তাও এমন সিলি একটা কারণের জন্য। অফিস থেকে কিছুটা সামলে আনলেও বাকি কাজটা রয়েই যায়। সেটা তাড়াহুড়োয় হয় না, একটু সময় নিয়ে করতে হয়। আর সেইখানেই গোলমাল হয়েছে। তার কারণ এই মাঝরাতের সিম্ফনি। সৌম সাহেবগঞ্জে বাস থেকে যখন নামলো তখন বাজে 9:35। আজ ডিনারটা বাইরেই হয়ে গেছে। পিয়ানোর মালিকের সাথে আজ যেভাবে হোক কথা বলতেই হবে। একটু তাড়াতাড়ি পা চালালো সৌম। বাড়িটার বাইরে এসে যখন দাঁড়ালো তখন 45 বেজে গেছে। বরাবরের মতো সদর দরজা বন্ধ। কলিং বেল বাজানোর কোনো সিস্টেম নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে কাউকে দেখতে না পেয়ে দরজায় একটা আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। বাড়ির ভেতরে একটা মস্ত বড় উঠান, তার চারপাশে অনেক ঘর। সেসব ঘরেই ভাড়াটে রয়েছে। কোনো কোনো ঘর বন্ধ, আবার কোনো কোনো ঘরে পর্দা ফেলা। ভেতরে টিভি চলছে বোঝা যাচ্ছে। বাইরের কেউ একজন যে বাড়ির মধ্যে ঢুকেছে সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। হয়তো কেউ বুঝতেই পারেনি, কেউ একবার উঁকিও মেরে দেখলো না। এই বাড়িটা আর সৌম্য যে বাড়িটায় ভাড়া থাকে দুটোর কায়দা প্রায় এক। সদর দরজা থেকে একটু এগিয়ে বাঁদিকে একটা কলতলা, যেমনটা ওই বাড়িতেও আছে। কলতলার পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। সৌম্য জানে যে ঘরটায় সে যাবে সেখানে যেতে হলে এই সিঁড়িটা দিয়েই উঠতে হবে। অগত্যা উঠে পড়ল সে। সিঁড়ি শেষ করে বাঁদিকে আবার সারি সারি ঘর। সৌম্য হাঁটতে লাগলো একদম শেষের কোণার ঘরটাকে লক্ষ্য করে। তার ঘরটাও একদম কোণায়, আর এই ঘরটাই ওর সোজাসুজি, অর্থাৎ এটা জলের মতো পরিষ্কার যে ওই ঘরটা থেকেই পিয়ানোর সুরটা ভেসে আসে। ঘরটার দরজা বন্ধ। ভেতরে যে কেউ আছে তাও মনে হচ্ছে না, আবার বাইরে থেকে তালাও দেওয়া নেই। সৌম্য একবার কড়া ধরে নাড়া দিল, কেউ উত্তর দিল না। আবার দিল, এবারেও তাই। কেউ আছেন বাড়িতে? জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া গেল না। এবার একটু অধৈর্য হয়ে দরজাটায় চাপ দিতেই একটা বিশ্রী আওয়াজ করে দরজাটা খুলে গেল। সাথে সাথে একদল চামচিকে কোথাও থেকে উড়ে গেল। ঘরটা পুরো অন্ধকার। দুহাত দূরের কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। ফোনের টর্চটা জ্বালিয়ে ঘরের দিকে ফেলতেই অবাক হয়ে গেল সৌম্য। এ কি? চারিদিকে ঝুল আর মাকড়সার জালে ভর্তি। বিগত 50 বছরে এই ঘরটায় কেউ খুলেছে বলে মনে হচ্ছে না। তাহলে কি সে ভুল ঘরে ঢুকে পড়ল? এমনটাই হবে হয়তো বলে সৌম্য ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় তার চোখে যেটা পড়ল সেটা দেখে তার আর সন্দেহর কোনো অবকাশ রইল না যে সে ঠিক ঘরেই এসেছে। ঘরটার মধ্যে আসবাব বলতে বিশেষ কিছু নেই। ডান দিকে একটা বিছানা, আর তার পাশে ছোট একটা আলমারির মতন জিনিস, আর বাঁ দিকে একটা বেশ বড় সড়ো
পিয়ানো। যদিও পিয়ানোটার অবস্থা খুবই সঙ্গীন, এই পিয়ানো থেকে যে আওয়াজ বেরোতে পারে তা মোটেও বিশ্বাস করলো না সৌম্য। এবার একটু একটু করে ভয় পেতে শুরু করলো। এমন একটা ভাঙাচোরা পিয়ানো কে বাজায় প্রতি রাতে, তাও এমন একটা ঘরে? ব্যাপারটা কি তবে অলৌকিক? পিয়ানোটা যেন তাকে টানছে। এক পা করে পিয়ানোর কাছে গিয়ে দাঁড়ালো সৌম্য। একটা ডায়েরি রাখা রয়েছে, যার অবস্থা খুবই খারাপ। ইঁদুরে প্রায় অর্ধেকটা শেষ করে দিয়েছে। তবে এটা যে কারোর গানের ডায়েরি তা বেশ বোঝা যায়। একটা চিঠির মতন কিছু ভাঁজ করে দুটো পাতার মাঝখানে রাখা রয়েছে। চিঠিটা খুলে ডায়েরির ওপর ধরল সৌম্য। ডান হাতে ধরল ফোনটা। চিঠির পাতাতেও ইঁদুরের থাবা বসেছে, কিন্তু লেখার জায়গাটুকু অক্ষত আছে। সেখানে খুব সুন্দর ইংরেজিতে লেখা, ডিয়ার রঞ্জন, আমি জানি তুমি আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছো। আমার অবস্থাও তোমার মতন। ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমি আমার কথা রেখেছি। 4 দিন হয়ে গেল আমাকে দিয়ে কেউ এক গ্লাস জলও খাওয়াতে পারেনি, আর পারবেও না। দাদার মিথ্যে জেদের কাছে আমি মাথা নোয়াতে পারবো না। আমার নামে বাবা যেটুকু সম্পত্তি রেখে গেছে তাও দখল করে নিতে চায়। এতেও আমার কোনো অসুবিধা নেই। তবে আমি জানি আমার সম্পত্তি নিয়েও ও আমাকে আর তোমাকে এক হতে দেবে না। তোমার চামড়া কালো, এটা তো তোমার অপরাধ নয়। কাল দাদা ব্রাউন সাহেবকে ডেকে অনেকক্ষণ কথা বলছিল। তোমার চাকরিটা যাতে চলে যায় তার জন্য ও সব রকম চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই স্কটকে বিয়ে করব না। তুমি আগের দিন তোমার যে ছবিখানা মাধবের হাত দিয়ে পাঠিয়েছ, সেটা আমি যত্ন করে আমার সব থেকে প্রিয় জায়গায় রেখে দিয়েছি, আমার গানের ডায়েরিতে। আজ আমি ডিনারের পর আবার তোমার সাথে কথা বলবো আমার পিয়ানোর সুরে। রোজ যেমন বলি, তুমি জানালার কাছে দাঁড়িয়ে থেকো। তোমার অবয়ব দিয়ে আমি তোমাকে স্পর্শ করতে পারি। এই জন্মের পরিণতির কথা আমি জানি না, তবে যদি সত্যি কোনো জন্মে আবার তোমাকে পাই, তবে আর আলাদা হতে দেব না আমার থেকে। কথা দিলাম। ইতি, তোমার হেলেনা। চিঠিটা পড়ে কাগজটাকে বন্ধ করে ফেলল সৌম্য। যার উদ্দেশ্যে এই চিঠি লেখা, তার কাছে যে এইটা পৌঁছায়নি তা বেশ স্পষ্ট। এই চিঠি লেখার পর হেলেনার যে কি পরিণতি হয়েছিল তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। প্রতিদিন রাতে পিয়ানোর সুর ভেসে আসার কারণটা সে অল্প অল্প করে বুঝতে পারছে। চিঠিটা ডায়েরিতে রাখতে গিয়ে সে দেখল পাশের পাতাতেই একটা ছবি। উপরের ডান দিকের কিছুটা অংশ নেই। এটা রঞ্জনের ছবি বুঝতে পারল সৌম্য। ছবিটা হাতে নিয়ে টর্চ ফেলতেই আঁতকে উঠল সে। হুবাহু সৌম্যর মতন দেখতে ধুতি পাঞ্জাবি পরা একটা ছেলের ছবি। বয়সও প্রায় এক, শুধু সরু কালো গোঁপটাই যা একটা তফাৎ। এরকম হতে পারে নাকি? যেন নিজেরই একটা সাদা কালো ছবি দেখছে সৌম্য। ওদিকে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। সে ডায়েরিটা কোনোভাবে রেখে পালাতে যাবে, এমন সময় চোখ পড়ল জানলার দিকে। এই ঘরের জানলা বন্ধ, কিন্তু উল্টো দিকের ঘর থেকে আলো এসে পড়ছে। এটা কি করে সম্ভব? উল্টো দিকের ঘর মানে তো সৌম্যর ঘর, আর সৌম্য তো অফিসে যাওয়ার সময় আলো জ্বেলে যায় না। তবে তবে থর করে কাঁপতে কাঁপতে জানলার কাছে গিয়ে কাঁপা হাতে দরজার পাল্লা উঁচু করে যা দেখল, তাতে তার শিরদাঁড়ার উপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ করে উঠল। জানলার পাল্লার ফাঁক দিয়ে এসে দেখল তার নিজের ঘরে একটা তেলের আলো জ্বলছে, আর সেই আলোয় সারা ঘরটা আলোকিত, এবং ওই ঘরের জানলায় দাঁড়িয়ে রয়েছে একজন পুরুষ।
যার শরীরের কাঠামো থেকে উচ্চতা সবটাই সৌম্যর মতো। একদৃষ্টে সেই ঘরের দিকে তাকিয়ে আছে। এই অবয়ব যে রঞ্জনের তাতে কোনো সন্দেহ নেই। আতঙ্কে দিশেহারা হয়ে খুব জোরে চেঁচিয়ে উঠল সৌম্য, আর তারপরেই অজ্ঞান। জ্ঞান যখন ফিরল তখন সে নিতাইবাবুর ঘরে শুয়ে। তাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে, সবাই তার মুখের দিকে দেখছে। সকাল হয়ে গেছে। সৌম্য বুঝল সারা রাত সে অচেতন ছিল। মাথাটা বেশ ব্যথা করছে। সৌম্য যখন বিছানায় উঠে বসল তখন নিতাইবাবুই প্রথম কথা বলল। কে, কি দরকার ছিল বাবু একা একা যাওয়ার? তা গেলে তখন তখন ও বাড়িতে অতগুলো ভাড়াটে কারোর সাথে একবার কথা বলতে পারলে না? আরে আরে ভাই, ওই ঘরে আজ অব্দি যারা গেছে তারাই প্রতি রাতে ওই আওয়াজ শুনেছে। সবটা তোমায় গুছিয়ে বলবো বলেই তো রোববার তোমায় ডাকলাম। তা তা তুমি একদিন আর ওয়েট করতে পারলে না, একা একা চলে গেলে। আর এই বিজুটা হয়েছে তেমন, শুধু পয়সার লোভ। ওকে প্রথমেই মানা করেছিলাম যে অনেক তো হলো, এবার ওই ঘরটা ভাড়া দেওয়া বন্ধ করো। কিন্তু কিন্তু কে শোনে কার কথা? এবার এবার সামলাও ঠেলা। নিতাইবাবুর কথার উত্তরে বেশি কিছু বলল না সৌম্য। কারণ একটাই, যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়ি থেকে বেরোতে চায়। তার উপর রঞ্জন হেলেনার বিষয় বললে এরা আবার নতুন করে হ্যাপা করতে পারে। একে গ্রামের মানুষ, তারপর কুসংস্কারে ভর্তি। মাস তিনেক হলো সৌম্য বর্ধমান টাউনে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। কোম্পানির টাকাটা পুরোটাই লেগে যায়, কিন্তু তাতে সৌম্যর কোনো আক্ষেপ নেই। তবে এখানে এসেও সে মাঝে মাঝে রাতে সেই চেনা পিয়ানোর সিম্ফনি শুনতে পায়, খুব মৃদুভাবে। কিছুদিন আগে ছুটিতে কলকাতায় গিয়েও সে শুনেছে। সৌম্য বুঝে গেছে এই সুর তার পিছু ছাড়বে না, কারণ হেলেনা তার চিঠির শেষে লিখেছিল, এই জন্মের পরিণতির কথা আমি জানি না, তবে যদি সত্যি কোনো জন্মে আবার তোমাকে পাই, তবে আর আলাদা হতে দেব না আমার থেকে, কথা দিলাম। শুনলেন আজকের গল্প প্রত্যুষ নাথের লেখা মাঝরাতের সিম্ফনি। পাঠে গল্পকথক এবং নিতাইবাবুর ভূমিকায় সৌরভ, সৌম্যর ভূমিকায় দেবজ্যোতি, হেলেনার ভূমিকায় নয়না চক্রবর্তী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। পরবর্তী গল্প বা গান শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মিউজিক ক্রিয়েটিভ সৌরভকে। শুভরাত্রি।